আজকের গল্পটা এমন এক সাইকোলজিক্যাল থ্রিলার মুভির গল্প যা দেখার পর আপনার মাথা পুরোপুরি ঘুরে যাবে। আর শেষের টুইস্টটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। এই মুভিটা রিলিজ হওয়ার আগে এই মুভির ডিরেক্টর সতর্ক করে বলেছিলেন যে মুভিটা দর্শকেরা প্রথমবার দেখে বুঝবে না, মুভিটা বোঝার জন্য তাকে দ্বিতীয়বার দেখতে হবে। তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার কাছে সব স্পষ্ট হয়ে যাবে। বারবার মুভি দেখতে হবে না। তাহলে চলুন আর স্কিপ না করে এই মাথা নষ্ট করা গল্পটা রিক্যাপ করা যাক। গল্পটা শুরু হয় 1954 সালে। বোস্টন হারবারের কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্য দিয়ে একটি ফেরি এগিয়ে চলেছে। এই ফেরিতে রয়েছেন ইউএস মার্শাল টেডি ড্যানিয়েলস। টেডি শুরুতে একটু অসুস্থ বোধ করছিলেন। আসলে সি সিকনেসের কারণে তার বমি হচ্ছে। সমুদ্রের জাহাজ ভ্রমণ করতে ভয় পাওয়া, মাথা ঘোরা বা বমি বমি ভাব হওয়াকে সি সিকনেস বলে। যারা কখনো সমুদ্র ভ্রমণ করেনি তাদের জন্য এটা হওয়া খুবই স্বাভাবিক। টেডি ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে নিজেকে সামলে নেয়। আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেকে সাহস দিতে থাকেন যে এটা কেবল পানি, এতে ভয় পাওয়ার কিছুই নেই। এরপর তিনি জাহাজের ডেকে বেরিয়ে আসেন এবং তার নতুন পার্টনার চাক আউলের সাথে পরিচিত হন। চাক সিয়াটল থেকে এসেছে এবং এটাই তাদের দুজনের একসাথে প্রথম কাজ। তাদের গন্তব্য হল শাটার আইল্যান্ড। এটা এমন একটা জায়গা যেখানে মানসিকভাবে অসুস্থ এবং ভয়ঙ্কর অপরাধীদের রাখা হয়। আমেরিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপটি এতটাই দুর্গম যে এখান থেকে পালানো অসম্ভব। ফেরির চারপাশ কুয়াশায় ঢাকা, আর টেডি ও চাকের আলোচনাতেই বোঝা যায় যে পরিস্থিতি কতটা গম্ভীর। তারা সেখানে যাচ্ছে একজন পলাতক রোগীকে খুঁজে বের করতে। দ্বীপের কাছাকাছি পৌঁছাতেই আমরা দেখি বিশাল সব পাহাড় আর তার বুকে ঢেউয়ের আছড়ে পড়া। আইল্যান্ডটাতে নামার পর ডেপুটি ওয়ার্ডেন তাদের ওয়েলকাম করে। শুরুতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। দ্বীপের পুলিশ এবং গার্ডেরা তাদের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তারা কোনো ভিন গ্রহের প্রাণী, বা তারা আগে থেকেই কিছু একটা জানে যা টেডিরা জানে না। এমনকি টেডিদের কাছ থেকে বন্দুকও জমা নিয়ে নেওয়া হয়, যা একজন মার্শালের জন্য বেশ অপমানজনক। কিন্তু দ্বীপের নিয়ম বলে কথা, তাই এক প্রকার বাধ্য হয়ে তাদের মেনে নিতে হয়। গাড়িতে করে যখন তাদের অ্যাসাইলাম বা পাগলাগারদের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন টেডি লক্ষ্য করে দ্বীপের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা অসম্ভব করা। বিশাল সব দেওয়াল, কাঁটাতার আর ইলেকট্রিক বেড়া। ওয়ার্ডেন তাদের জানায় যে এখানে 3টা ওয়ার্ড আছে। ওয়ার্ড এ পুরুষদের জন্য, ওয়ার্ড বি মহিলাদের জন্য, আর ওয়ার্ড সি সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রোগীদের জন্য। সেখানে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ। হসপিটালের প্রধান ভবনে ঢোকার পর তাদের নিয়ে যাওয়া হয় ডক্টর কওলির অফিসে। ডক্টর জন কওলি এই প্রতিষ্ঠানের প্রধান সাইক্রেটিস্ট। তিনি বেশ শান্ত কিন্তু রহস্যময়। কওলি তাদের জানায় যে র্যাচেল সোল্যান্ডো নামের একজন মহিলা রোগী গতরাতে তার রুম থেকে গায়েব হয়ে গেছে। র্যাচেল একজন ভয়ঙ্কর অপরাধী। সে তার 3টা বাচ্চাকে বাড়ির পিছনে লেকে ডুবিয়ে মেরেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো র্যাচেল বিশ্বাসই করে না যে সে কোনো হসপিটালে বন্দী বা সে তার সন্তানদের হত্যা করেছে। সে মনে করে সে এখনো নিজের বাড়িতেই আছে এবং হসপিটালের সবাই তার প্রতিবেশী বা কেউ পোস্টম্যান কিংবা মালিক, না হলে র্যাচেলের বাড়িতে কাজ করা কাজের লোক। র্যাচেলের পালানোটা একটা অসম্ভব ঘটনা। তার রুম বাইরে থেকে তালাবদ্ধ ছিল, জানালায় লোহার গ্রিল, আর দরজার বাইরে সারা রাত পাহারাদার ছিল। তবুও সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ডক্টর কওলি জানান রেচেল জুতা ছাড়াই পালিয়েছে। টেডি আর চাক যখন রেচেলের সেলে তদন্ত করতে যায় তখন তারা দেখে রুমটা একদম পরিপাটি, কিন্তু মেঝেতে একটা আলগা টাইলসের নিচে টেডি একটা কাগজের টুকরো খুঁজে পায়। তাতে পেন্সিল দিয়ে লেখা ছিল দ্য ল অফ 4 বা 4-এর নিয়ম, এবং হু ইজ 67 বা 64 নম্বরটি কে। এই সংকেতগুলো কিসের ইঙ্গিত? টেডি ডক্টর কওলিকে জিজ্ঞাসা করে, কিন্তু তিনিও কোনো ঠিকঠাক উত্তর দিতে পারেন না। এরপর টেডি জানতে চায় রেচেলের সাইক্রেটিস্ট কে ছিলেন। জানা যায় ডক্টর শিহান নামের একজন ডাক্তার রেচেলকে দেখতেন, কিন্তু তিনি আজ সকালেই ছুটিতে মেইনল্যান্ড চলে গেছেন।
টেডির কাছে ব্যাপারটা বেশ সন্দেহজনক মনে হয়। একজন রোগী পালানোর পরপরই তার ডাক্তার ছুটিতে চলে গেল। টেডি দাবি করে যে স্টাফদের ফাইল এবং ডাক্তারদের ফাইল সে দেখতে চায়, কিন্তু ডাক্তার কওলি সেই অনুমতি দিতে অস্বীকার করেন। ডাক্তার জানান যে এখানকার ট্রাস্টি বোর্ড এবং বাইরের জগৎ মানসিক রোগীদের চিকিৎসার ব্যাপারে খুব স্ট্রিক্ট, তাই তারা সব ইনফরমেশন দিতে বাধ্য নন। তদন্তের অংশ হিসেবে টেডি এবং চাক দ্বীপের আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। দ্বীপের একপাশে বিশাল খাড়া পাহাড়, আর নিচেই সমুদ্রের উত্তাল ঢেউ। সেখানে কোনো মানুষ খালি পায়ে নামতে গেলেই তার মৃত্যু নিশ্চিত। তারা বুঝতে পারে র্যাচেল দ্বীপ ছাড়েনি, সে দ্বীপেই কোথাও লুকিয়ে আছে। এরই মধ্যে টেডি তার পার্টনার চাকের কাছে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা শেয়ার করে। টেডি জানায় যে তার স্ত্রী ডলোরেস কিছুদিন আগেই একটা অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে মারা গেছে। এই আগুন লাগিয়েছে আন্ড্রু লেডিস নামের এক মেইনটেনেন্সের লোক। সে ট্যাডির বাড়িতে সব দেখাশোনার কাজ করত, কিন্তু এই লোকটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। ট্যাডি সন্দেহ করে যে সেই অ্যান্ড্রু লেডিস হয়তো এই দ্বীপেই বন্দী আছে, এবং তাকে খুঁজে বের করাই ট্যাডির এই কেস নেওয়ার আসল উদ্দেশ্য। অর্থাৎ ট্যাডি শুধু রেচেলকে খুঁজতে আসেনি, তার নিজের প্রতিশোধ বা উত্তরের খোঁজও এখানে জড়িয়ে আছে। সন্ধ্যার দিকে আবহাওয়া খারাপ হতে শুরু করে, একটা বড় ঝড় ধেয়ে আসছে। এর মধ্যেই ট্যাডি হসপিটালের অন্যান্য স্টাফ এবং রোগীদের ইন্টারভিউ নেওয়া শুরু করে। প্রথমে তারা কথা বলে পিটার ব্রেন নামের এক রোগীর সাথে। পিটার তার বাবার উপর হামলা করেছিল। টেডি তাকে বেশ কড়া ভাষায় জেরা করে, যা দেখে চাক একটু অবাক হয়। পিটারের কথার মধ্যে তেমন কোনো সূত্র পাওয়া যায় না। এরপর তারা কথা বলে মিসেস কার্নস নামের এক বয়স্ক মহিলা রোগীর সাথে। এই মহিলা দেখতে বেশ শান্ত হলেও তার স্বামী তাকে মারধর করত বলে সে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। এখানে একটা খুব অদ্ভুত দৃশ্য আছে। ইন্টারভিউয়ের সময় মিসেস কার্নস এক গ্লাস পানি খেতে চায়। চাক তাকে পানির গ্লাসটা এগিয়ে দেয়। মিসেস কার্নস যখন পানিটা খাচ্ছিল, তখন ক্যামেরার ফ্রেমে দেখা যায় তার হাতে কোনো গ্লাসই নেই। সে যেন বাতাস থেকেই পানি খাচ্ছে। কিন্তু পানি খাওয়া শেষ করে যখন সে হাতটা টেবিলে নামায়, তখন খট করে গ্লাস রাখার শব্দ হয় এবং আমরা একটা খালি গ্লাস দেখতে পাই। এটা কি কোনো ভুল ছিল, নাকি ট্যাডির দেখার দৃষ্টিভঙ্গিতেই সমস্যা হচ্ছে? কারণ ট্যাডির পানির প্রতি এক ধরনের ভীতি বা অস্বস্তি আছে, যেটা আমরা মুভির একদম শুরুতেই দেখেছিলাম। মিসেস কার্নস ট্যাডিকে তেমন কিছু না বললেও চাক যখন পানি আনতে গেছিল, তখন তিনি ট্যাডির নোটবুকটা নিয়ে তাতে খুব দ্রুত কিছু একটা লিখে দেন। এরপর ট্যাডি সেটা খুলে দেখে তাতে লেখা রান বা পালাও। এই শব্দটা বলে দেয় যে এই দ্বীপে স্বাভাবিক কিছুই ঘটছে না। রাত নামতেই ঝড় শুরু হয়। ডক্টর কওলির বাড়িতে ডিনারের সময় টেডি পরিচিত হয় ডক্টর নেহরিং এর সাথে। ডক্টর নেহরিং একজন জার্মান, তার কথাবার্তা বেশ অ্যারোগেন্ট। ডক্টর নেহরিং এর অফিস রুমে ক্লাসিক্যাল মিউজিক বাজছে, যা শুনে টেডির পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। টেডি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিক ছিল এবং ডাকাও কনসেন্ট্রেশন ক্যাম্প মুক্ত করার সময় টেডি সেখানে উপস্থিত ছিল। সেই ভয়াবহ স্মৃতি, লাশের স্তূপ আর বরফের মধ্যে জমে থাকা মৃতদেহগুলো তাকে প্রতিনিয়ত তাড়া করে। ডক্টর নেহরিং এর সাথে টেডির কথাবার্তা বেশ উত্তপ্ত হয়ে ওঠে। নেহরিং একজন জার্মান হওয়ায় তিনি টেডিকে বেশ অপমান করে কথা বলতে থাকেন, কারণ টেডি বিশ্বযুদ্ধের সময় জার্মানির বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি টেডিকে ম্যান অফ ভায়োলেন্স বা হিংস্র মানুষ বলেন, যা টেডি মোটেও ভালোভাবে নেয় না। সে জানায় তারা এই কেসটা নিয়ে আর কাজ করবে না, কারণ এখানকার প্রত্যেকটা লোক তাদের সাথে সহযোগিতা করার বদলে সেই প্রথম দিন থেকেই তাদের তদন্তে বাধা দিচ্ছে। তাদেরকে প্রয়োজনীয় কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে না। সবাই কিছু না কিছু একটা লোকানোর চেষ্টা করছে। টেডি রেগেমেগে বলে সে এবং চাক আগামীকাল সকাল হতেই এই আইল্যান্ড ছেড়ে বেরিয়ে পড়বে। কিন্তু ঝড় তখন খুব বেড়ে যায়। তখন দ্বীপে আটকা পড়া ছাড়া টেডি আর চাকের কাছে আর কোনো উপায় নেই। এদিকে এই ঝড়ের রাতে টেডির মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথা শুরু হয়। ডক্টর কাউলি তাকে কিছু পেনকিলারের বড়ি দেন। সেই রাতে হসপিটালের কর্মীদের কোয়ার্টারে ঘুমানোর সময় টেডি এক অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে টেডি দেখে সে তার পুরনো অ্যাপার্টমেন্টে আছে। জানালার বাইরে আগুনের ধোঁয়া আর ছাই উড়ে আসছে। তার স্ত্রী ডলোরেস দাঁড়িয়ে আছে জানলার পাশে। টেডি তাকে জড়িয়ে ধরে। ডলোরেস তাকে বলে লেডিস এখানেই আছে এবং র্যাচেল এখনো এই দ্বীপেই আছে, সে চলে যায়নি।
তুমি তাকে উদ্ধার করো। টেডি যখন ডলোরেসকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে, তখন ডলোরেসের পিঠ থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়তে থাকে এবং ধীরে ধীরে তার শরীরটা পুড়ে ছাই হয়ে যেতে থাকে টেডির হাতের মধ্যেই। আগুনের লেলিহান শিখা আর উড়ন্ত ছাইগুলোর মধ্যে ডলোরেসের করুণ চাহনি টেডিকে ঘুম থেকে ধরফর করে জাগিয়ে তোলে। ঘুম থেকে উঠে টেডি দেখে বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। টেডির মনে তার দুঃস্বপ্ন ঘুরপাক খাচ্ছে। সে চাককে নিয়ে ডক্টর কৌলির রুমে আসে। কৌলি কনফারেন্স রুমে ঝড় নিয়ে মিটিং করতে ব্যস্ত। এই মিটিংয়ে এখানকার সব ডাক্তাররা উপস্থিত আছেন। ডক্টর নেহরিংও আছেন। তারা লোডশেডিং নিয়ে চিন্তিত, কারণ যে কোনো মেন্টাল অ্যাসাইলাম বা পাগলাগারদে ইলেকট্রিসিটি অনেক বড় একটা ব্যাপার। ইলেকট্রিসিটি চলে গেলে অ্যাসাইলামের সব গেট খুলে যাবে, আর সব রোগীরা বাইরে বেরিয়ে আসলে একটা বড় ধরনের গণ্ডগোল বেঁধে যাবে, যার ভয়াবহতা কেউ কল্পনাও করতে পারছে না। তখন ডক্টর কৌলি সবাইকে আশ্বস্ত করে বলেন যে তাদের কাছে জেনারেটরের সুব্যবস্থা আছে, কিন্তু বাকি ডাক্তাররা জেনারেটরের উপর ভরসা করে এত বড় দুর্যোগ মোকাবেলা করতে ভয় পান যে শেষ পর্যন্ত যদি জেনারেটর সাপোর্ট দিতে ব্যর্থ হয় তখন কি হবে। ডক্টর নেহরিন প্রস্তাব দেন যে যদি আমরা এই দুর্যোগের সময়টুকু ওয়ার্ড এ এবং ওয়ার্ড বির রোগীদের একটা জায়গাতে রাখি, তাহলে ৪২ জনকে জেনারেটর সাপোর্ট দিতে বেশি ইলেকট্রিসিটি নষ্ট হবে না। আর সি ওয়ার্ডে মাত্র ২৪ জন রোগী থাকে, তাই তাদের নিয়েও বেশি চিন্তা করার প্রয়োজন নেই। এই কথা যখন টেডি জানতে পারে তখন সে বলে, তাহলে এই হসপিটালে টোটাল ৬৬ জন পেশেন্ট। কিন্তু ডক্টর কৌলি টেডিকে যেই ইনফরমেশন দিয়েছে সেটা অনুযায়ী এখানে ৬৭ জন পেশেন্ট থাকার কথা। তাহলে বাকি একজন কোথায়? এটা নিয়ে টেডি কৌলির সাথে যখন চেঁচামেচি করে তখন কৌলি খুব ঠান্ডা মাথায় টেডিকে বলে, আপনি জানেন না, আপনি যাকে খুঁজতে এসেছিলেন সেই রেচেল ফিরে এসেছে। তাহলে আপনার তো কাজ শেষ। দুর্যোগ থেমে গেলে আপনারা মেইনল্যান্ডে ফিরে যেতে পারেন। এই কথা শুনে টেডি আকাশ থেকে পড়ে। রেচেল ফিরে এসেছে? সে কোথায় ছিল? কৌলি টেডিকে রেচেলের রুমে নিয়ে যায়। সেখানে টেডি যে দেখে সত্যিই রেচাল নামের সেই মহিলা কাচুমাচু হয়ে বসে আছেন। টেডি রেচেলকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু যেহেতু রেচেল মানসিক রোগী তাই তাকে সেভাবেই জিজ্ঞাসাবাদ করতে হয়। টেডি রেচেলকে বলে, গতরাতে তুমি কি কি করেছিলে বলতো? রেচেল প্রথমে কিছুই বলে না। সে যখন কৌলির কাছে জানতে পারে যে টেডি একজন পুলিশ অফিসার, তখন রেচেল বলে, গতকাল আমি ব্রেকফাস্ট তৈরি করেছি, সবাইকে ব্রেকফাস্ট করিয়েছি। তারপর আমার স্বামী অফিসে চলে গেলে আমি লেকের পানিতে সাঁতার কেটেছি। রেচেল টেডিকে তার স্বামী মনে করে জড়িয়ে ধরে, তার স্বামীর প্রতি অভিযোগ করতে থাকে, আর কিছুক্ষণ পর স্বীকার করে যে আমি তো আমার স্বামীকে মেরে পুঁতে ফেলেছিলাম। তাহলে তুমি কে? এরপর রেচেল টেডির উপর অ্যাট্যাক করতে আসে। টেডি প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু এই পুরো বিষয়টা যখন ঘটে তখন মনে হয় টেডি এতে খুব ঘাবড়ে গেছে। হঠাৎ করে টেডি প্রচুর অসুস্থ হয়ে পড়ে। তার প্রচণ্ড মাথা ব্যথা করতে থাকে। তাকে ডক্টর কৌলি নিজের চেম্বারে এনে কিছু একটা ওষুধ দিয়ে ঠান্ডা করেন। বাইরে ঝড়ের প্রকোপ আরও বেড়েছে। সবাই মিলে টেডিকে ধরে ধরে একটা ঘরে এনে শুইয়ে দেয়। তখন টেডি আবারও একটা দুঃস্বপ্ন দেখে, যেখানে সে নিজেকে সেই বিশ্বযুদ্ধের ক্যাম্পে দেখতে পায়, যেখানে একটা বাচ্চা মরে বরফে জমে আছে। বাচ্চাটা উঠে বসে টেডিকে বলে, তুমি কেন আমাকে বাঁচালে না? এই দুঃস্বপ্ন দেখে টেডি ধুরমুর করে উঠে বসে। হসপিটালের জেনারেটর নষ্ট হয়ে লোডশেডিং হয়ে গেছে। সব ইলেকট্রিক গেট খুলে গেছে। পুরো অ্যাসাইলামে হুলস্থুল পড়ে গেছে। টেডি আর চাক ভাবে এটাই সুযোগ ওয়ার্ড সিতে ঢুকে পড়ার। কারণ টেডি বিশ্বাস করে সেই ভয়ঙ্কর ওয়ার্ড সিতেই হয়তো অ্যান্ড্রু লেডিসকে লুকিয়ে রাখা হয়েছে, যেই অ্যান্ড্রু তার পরিবারকে আগুনে পুড়িয়েছে। ঝড় বৃষ্টির মধ্যেই তারা লুকিয়ে লুকিয়ে ওয়ার্ড সির দিকে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর তারা দেখে এক নরকীয় পরিবেশ। রোগীরা সব জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে এক বিশৃঙ্খল অবস্থা। চাক এবং টেডি গার্ডের ড্রেস পরে থাকায় কেউ তাদের সন্দেহ করে না। তখন ওয়ার্ড সি এর একজন সিকিউরিটি গার্ড তাদের সাবধান করে বলেন, এখানকার রোগীরা খুবই ভয়ঙ্কর, যে কোনো সময় যা কিছুই করতে পারে। তাই সিকিউরিটি গার্ড তাদের সতর্ক করে বেরিয়ে যান। যেহেতু একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে আর টেডি এবং চাক ছদ্মবেশে আছে, তাই গার্ড তাদের চিনতে পারে না। হঠাৎ একজন মানসিক রোগী এসে টেডির উপর ঝাঁপিয়ে পড়ে। টেডি কোনো মতে তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, আর চাক অন্য গার্ডেদের নিয়ে এসে সেই পেশেন্টকে নিয়ে যায়। এরপর টেডি একাই ওয়ার্ড সি এর ভেতর ঘুরতে থাকে। সে অ্যান্ড্রু লেডিসকে খুঁজছে।
তখনই টেডি হঠাৎ করে এক ফিসফিসানি শুনতে পায়, লেডিস লেডিস, কেউ যেন নামটা জপছে। সেই শব্দ ফলো করে টেডি একটা সেলের কাছে যায়। সেখানে সে জর্জ নয়েজ নামের এক রোগীকে দেখতে পায়। জর্জ নয়েজের চেহারা বিভৎসভাবে থেতলে দেওয়া হয়েছে। টেডি তাকে চিনতে পারে, কারণ এই জর্জ নয়েজকে টেডি আগে একবার জেরা করেছিল অন্য একটা কেসে। জর্জ টেডিকে দেখে চমকে উঠে বলে, তুমি এখানে কি করছো? তুমি জানো না ওরা তোমার সাথে কি করবে? জর্জ নয়েজ টেডিকে এক ভয়ঙ্কর সত্যের ইঙ্গিত দেয়। সে বলে, এই পুরো দ্বীপটাই একটা বিশাল এক্সপেরিমেন্টের জায়গা। তারা রোগীদের মস্তিষ্কের উপর নিষিদ্ধ সব এক্সপেরিমেন্ট করে। আর এই সব কিছুর মূলে আছে ওই লাইট হাউস বা বাতিঘর। যাদের ব্রেন ওয়াশ করা সম্ভব হয় না তাদের ওই লাইট হাউসে নিয়ে যাওয়া হয় এবং তাদের ব্রেনের অপারেশন করে শান্ত করে দেওয়া হয়। জর্জ আরও বলে যে টেডিকেও এখানে ফাঁসানো হয়েছে। তার আসার উদ্দেশ্য, তার পার্টনার, তার কেস, এই সবই একটা বড় ষড়যন্ত্রের অংশ। এমনকি র্যাচেল নামের ওই পেশেন্ট কোথাও পালায়নি। ওরা ওর অপারেশন করে ওর উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছে। জর্জ টেডিকে সতর্ক করে দেয়, তোমার পার্টনারকে বিশ্বাস করো না। জর্জের কথা শুনে টেডির মাথা আরো এলোমেলো হয়ে যায়। সে এতদিন যা বিশ্বাস করত সব কিছু নড়বড়ে হয়ে যাচ্ছে। তার মনে প্রশ্ন জাগে, চাক কি আসলেই তার বন্ধু, নাকি সেও এই হসপিটালের কোনো এজেন্ট? এই সন্দেহ নিয়ে টেডি ওয়ার্ড সি থেকে বেরিয়ে আসে। সে চাকের কাছে ফিরে যায়, তাকে জিজ্ঞাসা করে যে সে এতক্ষণ কোথায় ছিল। চাক জানায় সে ওই রোগীকে তার সেলে রাখতে গিয়েছিল। কিন্তু টেডির মনে তখন জর্জের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। সে চাককে ঠিক বিশ্বাস করতে পারে না, তাই সে চাককে জর্জের সব কথা খুলে বলে না। তারা ঠিক করে তারা ওই লাইট হাউসে যাবে এবং দেখবে সেখানে আসলে কি হচ্ছে। পাহাড়ের গা বেয়ে লাইট হাউসের দিকে যাওয়ার রাস্তাটা ছিল খুবই বিপজ্জনক। ঝড়ের কারণে সমুদ্র উত্তাল আর পাহাড়ের পাথরগুলো পিচ্ছিল। টেডি আর চাক অনেক কষ্টে এগোতে থাকে, কিন্তু এক পর্যায়ে এসে তারা বুঝতে পারে যে লাইট হাউসে যাওয়ার রাস্তা জোয়ারের পানিতে ডুবে গেছে। চাক বলে, এখন যাওয়া সম্ভব না, চলো ফিরে যাই। কিন্তু টেডি নাছোড়বান্দা। চাক টেডিকে একটা কাগজ দেখাতে চায়, যেটা ৬৭ নাম্বার পেশেন্টের অ্যাডমিশন ফর্ম। কিন্তু টেডির মাথায় তখন লাইট হাউসের ভূত চেপে বসেছে। সে মনে করে চাক তাকে লাইট হাউসে যেতে বাধা দিচ্ছে। এই সময় তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়। টেডি চাককে কিছুটা সন্দেহ করতে শুরু করে। চাক পাথরের উপর বসে বিশ্রাম নিতে থাকে, আর টেডি একাই একটু নিচে নেমে দেখার চেষ্টা করে অন্য কোনো রাস্তা আছে কিনা। টেডি যখন নিচে নামছিল তখন সে নিচের দিকে তাকিয়ে দেখে সমুদ্রের পাথরের উপর একটা মানুষের দেহ পড়ে আছে। লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে। টেডির মনে হলো ওটা চাক। সে চিৎকার করে চাককে ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। চাক কি নিচে পড়ে গেল? টেডি পাগলের মতো বিপজ্জনক খাড়া পাহাড় বেয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু নিচে নেমে সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। এখানে কোনো লাশ নেই, শুধু পাথরের গায়ে আছড়ে পড়ার ঢেউ আর প্রচুর ইঁদুর দৌড়াদৌড়ি করছে। তাহলে সে উপর থেকে কি দেখল? তাহলে কি এটা হ্যালোসিনেশন ছিল? ঠিক তখনই টেডি পাহাড়ের গায়ে একটা গুহার মতো দেখতে পায়। গুহার ভেতরে আগুনের আলো জ্বলছে। কৌতূহলবশত টেডি সেই গুহার দিকে এগিয়ে যায়। গুহার ভেতরে ঢুকে সে দেখতে পায় একজন মহিলা বসে আছে। গুহার ভেতরে আগুনের আলোয় টেডি সেই মহিলাকে ভালো করে দেখার চেষ্টা করে। মহিলার পরনে ছিল হসপিটালের রোগীদের মতো পোশাক, চুলগুলো উস্কো খুস্কো, আর চোখে মুখে এক তীব্র আতঙ্ক। টেডি যখন তাকে জিজ্ঞাসা করে সে কে, তখন মহিলা দাবি করে বসে, আমিই আসল রেচেল সোলান্ডো। টেডি অবাক হয়ে যায়। সে এতদিন যাকে রেচেল হিসেবে চিনে এসেছে বা যার ছবি দেখেছে, তাহলে সে কে? গুহার মধ্যের এই মহিলা নিজেকে ডাক্তার বলে দাবি করেন। তিনি জানান তিনি এই অ্যাসাইলেমের সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করত, কিন্তু তিনি এমন কিছু প্রশ্ন তুলেছিল যা কর্তৃপক্ষের পছন্দ হয়নি। তিনি সন্দেহ করেছিল যে এই দ্বীপে বড় বড় জাহাজে করে প্রচুর মানসিক রোগীর ওষুধ আনা হচ্ছে। তিনি জানতে পেরেছিলেন এই দ্বীপে রোগীদের উপর অবৈধ ও অমানবিক পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। যখন তিনি এই সব নিয়ে প্রশ্ন তুলেন তখন কর্তৃপক্ষ তাকেই পাগল সাজিয়ে জোর করে রোগী বানিয়ে দেয়, যাতে সে বাইরের পৃথিবীকে এইসব কথা না জানাতে পারে। আসল রেচেল টেডিকে বলে যে এই পুরো দ্বীপটাই একটা মগজ ধোলাইয়ের কারখানা। তারা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
আর তাদের এই পরীক্ষার চরম ধাপ হলো লাইট হাউস বা বাতিঘর। রেচেল টেডিকে সতর্ক করে দেয় যে তাকেও হয়তো এই ফাঁদেই ফেলা হয়েছে। সে টেডিকে জিজ্ঞাসা করে, তোমার কি মাঝে মাঝেই মাথা ব্যথা হয়, অদ্ভুত স্বপ্ন দেখো? টেডি স্বীকার করে যে এই দ্বীপে আসার পর থেকেই তার প্রচণ্ড মাইগ্রেন বা মাথা ব্যথা হচ্ছে এবং সে দুঃস্বপ্ন দেখছে। রেচেল তখন তাকে এক ভয়ঙ্কর তথ্য দেয়। সে বলে, ওরা তোমাকে যা খাওয়াচ্ছে, কফি, খাবার, এমনকি অ্যাসপিরিন বা ঘুমের বড়ি, সবকিছুতেই ড্রাগ মেশানো আছে। ওরা ধীরে ধীরে তোমাকে পাগল বানাচ্ছে যাতে তোমাকে রোগী হিসেবে ঘোষণা করতে পারে এবং তোমার উপর এক্সপেরিমেন্ট চালাতে পারে। রেচেলের কথাগুলো শুনে টেডির হাত পা ঠান্ডা হয়ে যায়। সে মনে করার চেষ্টা করে দ্বীপে আসার পর থেকেই সে কতবার কফি খেয়েছে, কতগুলো সিগারেট টেনেছে যেগুলো চাক তাকে দিয়েছিল, আর কতবার ডাক্তারের দেওয়া ওষুধ খেয়েছে। এই সব কিছুই তাহলে পরিকল্পনার অংশ? রেচেল আরও বলে, তুমি এখান থেকে পালাতেও পারবে না। একবার যখন তোমাকে ওরা পাগল হিসেবে ঘোষণা করবে, তখন তুমি যাই বলো না কেন সবাই সেটাকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেবে। রেচেল জানায়, লাইট হাউসে ব্রেন সার্জারি বা লোবোটমি হয়, যেখানে মানুষের মস্তিষ্কের নার্ভ কেটে তাদেরকে জম্বিতে পরিণত করা হয়। গুহা থেকে বেরিয়ে আসার সময় টেডির মনের অবস্থা ছিল ঝড়ের মতো বিক্ষিপ্ত। সে বুঝতে পারে না কাকে বিশ্বাস করবে। রেচেলের কথাগুলো কি সত্যি, নাকি এই নারী আসলেই পাগল? কিন্তু তার নিজের শারীরিক অবস্থা, কাঁপুনি আর হ্যালোসিলেশনগুলো রেচেলের কথাই প্রমাণ করছিল যে এখানকার লোকেরা তাকে পাগল বানাতে চাইছে। টেডি যখন পাহাড়ের নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করে, তখন দ্বীপের একজন ওয়ার্ডেন জিপ নিয়ে সেখানে উপস্থিত হয়। ওয়ার্ডেন তাকে গাড়িতে তুলে নেয়। ফেরার পথে ওয়ার্ডেন টেডির সাথে এক অদ্ভুত কথোপকথন শুরু করে। সে টেডিকে জিজ্ঞাসা করে, তুমি কি ঈশ্বরকে বিশ্বাস করো? তারপর সে নিজেই উত্তর দেয় যে ঈশ্বর হিংস্রতা বা ভায়োলেন্স পছন্দ করেন, কারণ মানুষের হাড় মাংস চিবিয়ে ফেলার শব্দেই তো প্রকৃতির আসল ছন্দ। ওয়ার্ডেন টেডিকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দেয় তারা দুজনই ভায়োলেন্ট বা হিংস্র মানুষ এবং এই দ্বীপ তাদের মতো মানুষদের জন্যই উপযুক্ত। এই কথোপকথন টেডিকে আরও অস্বস্তিতে ফেলে দেয়। হসপিটালে ফিরে টেডি সোজা ডক্টর কৌলির কাছে যায়। তার প্রথম প্রশ্নই ছিল, আমার পার্টনার চাক কোথায়? ডক্টর কৌলি টেডির দিকে এমনভাবে তাকান যেন তিনি আকাশ থেকে পড়েছেন। তিনি শান্ত গলায় বলেন, পার্টনার? কোন পার্টনার? মার্শাল, আপনি তো এখানে একাই এসেছেন। এই মুহূর্তটা ছিল টেডির জন্য সবচেয়ে বড় ধাক্কা। টেডি বুঝতে পারে গুহার সেই নারীর প্রত্যেকটা কথাই ঠিক। এরা সবাই মিলে তাকে পাগল বানানোর চক্রান্ত করছে। চাককে হয়তো ইতিমধ্যেই লাইট হাউসে নিয়ে গেছে এক্সপেরিমেন্ট করার জন্য। এজন্যই সে কৌলির কথা হজম করে নেয় আর মেনে নেয় যে কৌলির কথাই ঠিক। সে তো একাই এসেছে, কারণ এতক্ষণে টেডি খুব ভালোভাবেই বুঝে গেছে যে এদের কথার বিপরীতে গেলেই এরা টেডিকে পাগল প্রমাণ করতে চাইবে। টেডি ঠিক করে যে তাকে এখনই কিছু একটা করতে হবে। সে পালানোর পথ খুঁজতে থাকে। করিডোর দিয়ে যাওয়ার সময় সে ডক্টর নেহরিংকে দেখতে পায়। ডক্টর নেহরিং হাতে একটা সিরিঞ্জ বা ইনজেকশন নিয়ে যাচ্ছিলেন। টেডির মনে হয় এই ইনজেকশনটা নিশ্চয়ই তাকে অজ্ঞান করার জন্য। আত্মরক্ষার খাতিরে টেডি ডক্টর নেহরিং এর উপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির এক পর্যায়ে টেডি সেই সিরিঞ্জটা কেড়ে নিয়ে ডক্টর নেহরিং এর পায়ে পুশ করে দেয়। ডাক্তার যন্ত্রণায় কুঁকড়ে যান আর টেডি সেখান থেকে দৌড় দেয়। বাইরে বেরিয়ে টেডি দেখে গার্ডরা তাকে খোঁজাখুঁজি করছে। সে একটা সরকারি গাড়ি দেখতে পায় এবং সেটাতে উঠে পড়ে। কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার আগেই আবারও তার চোখের সামনে তার মৃত স্ত্রী ডলোরেস ভেসে ওঠে। ডলোরেস তাকে বলে, টেডি, ফেরির কাছে যাও, পালিয়ে যাও। কিন্তু টেডি তার স্ত্রীকে বলে, আমি চাককে ছাড়া যাব না। ওরা চাককে লাইট হাউসে আটকে রেখেছে। ডলোরেস তাকে মানা করতে থাকে, কিন্তু টেডি জেদ ধরে থাকে। সে গাড়ি থেকে কিছু কাপড় নিয়ে পেট্রোল ট্যাঙ্কে গুজে তাতে আগুন ধরিয়ে দেয়। গাড়িতে বিস্ফোরণ ঘটে। এই আগুনের ধোঁয়ার কারণে গার্ডসদের মনোযোগ অন্যদিকে সরে যায় আর সেই সুযোগে টেডি সমুদ্রের পাড় দিয়ে লাইট হাউসের দিকে দৌড়াতে শুরু করে। এখন টেডির লক্ষ্য একটাই, লাইট হাউস। সেখানে গিয়ে তাকে প্রমাণ জোগাড় করতেই হবে এবং চাককে উদ্ধার করতে হবে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্য দিয়ে সাঁতার কেটে টেডি লাইট হাউসের পাথুরে তীরে পৌঁছায়। সেখানে পাহারায় থাকা এক গার্ডসকে সে আক্রমণ করে তার হাতের শটগান কেড়ে নেয়। বন্দুক হাতে টেডি লাইট হাউসের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। তার বুকে ধড়ফড়ানি।
মাথায় তীব্র ব্যথা। যেই টেডি পানি ভয় পেত, আজ সে উত্তেজনার বশে উত্তাল সমুদ্রের পানিতে সাঁতার কেটেছে। কিন্তু প্রতিহিংসার আগুনে সে জ্বলে যাচ্ছে। সে ভাবছে উপরে গেলেই দেখবে ল্যাবরেটরি, অপারেশন থিয়েটার আর সেই মগজ কেটে ফেলা রোগীরা। সিঁড়ি বেয়ে একদম উপরের ঘরে পৌঁছে টেডির দরজায় লাথি মারে। কিন্তু ভিতরে ঢুকে সে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সেখানে কোনো অপারেশন থিয়েটার নেই, কোনো ভয়ঙ্কর ল্যাবরেটরি নেই। আছে শুধু একটা সাধারণ গোল টেবিল, কিছু ফাইলপত্র, আর সেখানে শান্ত হয়ে বসে আছেন ডক্টর কৌলি। টেডি বন্দুক উঁচিয়ে কৌলিকে প্রশ্ন করে, আমার পার্টনার কোথায়? তোমরা এখানে কি করছো? ডক্টর কৌলি খুব ধীরে স্থিরে টেডিকে বসতে বলেন। তিনি জিজ্ঞাসা করেন, তোমার হ্যালোসিলেশন বা বিভ্রমগুলো এখন কতটা তীব্র হচ্ছে? টেডি রাগে ফেটে পড়ে। সে গুহার সেই ডক্টর রেচেল সোল্যান্ডোর কথা বলে। কৌলি তখন বলেন, টেডি, ওই গুহায় কেউ নেই, ওটা পুরোটাই তোমার কল্পনা। তুমি কোনো ডক্টর সোল্যান্ডোর সাথে দেখা করনি, তুমি নিজেই নিজের সাথে কথা বলেছ। এরপর ডক্টর কৌলি এমন একটা বোমা ফাটান যা টেডির পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেয়। তিনি বলেন, টেডি, তুমি এখানে কোনো তদন্ত করতে আসনি, তুমি এখানকারই একজন রোগী। গত 2 বছর ধরে তুমি এই শাটার আইল্যান্ডে বন্দি আছো। টেডি বিশ্বাস করতে চায় না। সে ভাবে এটা তাদের কোনো নতুন চাল। কিন্তু কৌলি টেবিলের ওপর থেকে একটা ফাইল বের করেন। সেটা টেডির নিজের ইনটেক্ট ফাইল বা ভর্তির কাগজ। সেখানে তারিখ দেওয়া আছে 2 বছর আগের। কৌলি বলেন, তুমি এখানকার সবচেয়ে বিপজ্জনক রোগীদের একজন, পেশেন্ট নাম্বার 67 বা 67। তুমি এতটাই ভায়োলেন্ট ছিলে যে তোমাকে ওয়ার্ড সিতে রাখা হয়েছিল। এমনকি তুমি কিছুদিন আগেই জর্জ নয়েসকে মেরে প্রায় আধমরা করে ফেলেছিলে, কারণ সে তোমাকে লেডিস বলে ডেকেছিল। টেডি চিৎকার করে বলে, আমি এন্ড্রু লেডিসকে খুঁজি, আমি লেডিস নই। তখন ডক্টর কৌলি একটা হোয়াইট বোর্ডে ইঙ্গিত করেন। সেখানে তিনি কিছু নাম লিখেন। সিনেমার শুরুতে আমরা যেই রহস্যময় চিরকুটটা দেখেছিলাম, যেখানে দ্য ল অফ 4 লেখা ছিল, সেটারই বিশেষ একটা ব্যাখ্যা সামনে আসে। কৌলি দেখান যে টেডির পুরো নাম এডওয়ার্ড ড্যানিয়েলস। যেই নামের অক্ষরগুলো উলট পালট করলে বা রিঅ্যারেঞ্জ করলে একটা নতুন নাম পাওয়া যায়, সেটাই হলো অ্যান্ড্রু লেডিস। টেডি যে পলাতক রোগীর খোঁজ করছিল, রেচেল সোল্যান্ডো, তার নামের অক্ষরগুলো সাজালেই পাওয়া যায় ডলোরেন্স চ্যানেল, যেটা টেডির মৃত স্ত্রীর নাম। কৌলি বলেন, এটাই 4-এর নিয়ম বা দ্য ল অফ 4। 4টা নাম, কিন্তু আসলে মানুষ 2 জন। তুমি এডওয়ার্ড ড্যানিয়েল, আবার তুমি অ্যান্ড্রু লেডিস, আর তোমার স্ত্রী ডলোরেন্স বা সোলান্ডো। টেডি স্তব্ধ হয়ে যায়। এই নামগুলোর মিল কি কাকতালীয়, নাকি সত্যিই সে নিজের অতীত ভুলে অন্য কেউ সাজার চেষ্টা করছে? কৌলি তাকে বোঝান, তুমি তোমার অপরাধের ভার সহ্য করতে পারোনি। তুমি নিজেকে একটা কাল্পনিক চরিত্র টেডি ড্যানিয়েলসে রূপান্তরিত করেছ, যে একজন হিরো, একজন ইউএস মার্শাল। তুমি তোমার নিজের তৈরি একটা ফ্যান্টাসিতে বেঁচে আছো, যাতে তোমাকে এটা মেনে নিতে না হয় যে তুমি কি করেছ। টেডি তবুও মানতে চায় না। সে বলে, আমার পার্টনার চাক কোথায়? সে আমাকে চেনে, সে বলবে আমি কে। ঠিক তখনই দরজার আড়াল থেকে একজন লোক বেরিয়ে আসে। টেডি তাকে দেখে স্বস্তি পায়, কারণ এটা চাক। কিন্তু চাকের পরনে মার্শালের পোশাক নেই, সে পরে আছে ডাক্তারের স্যুট। টেডি অবাক হয়ে জিজ্ঞাসা করে, চাক, তুমি এদের সাথে কি করছো? তখন চাক খুব নম্রভাবে উত্তর দেয়, টেডি, আমার নাম চাক নয়, আমি ডক্টর লেস্টার সিহান। গত 2 বছর ধরে আমি তোমার প্রাইমারি সাইকিয়াট্রিস্ট। নামটা মনে পড়ছে? ডক্টর সিহান। মুভির শুরুতেই আমরা যার কথা শুনেছিলাম, যে রিচেল নামক পলাতক রোগীর চিকিৎসক ছিলেন। বলা হয়েছিল সে ছুটিতে মেইনল্যান্ডে গেছে। আসলে সিহানি চাক, অর্থাৎ টেডি যাকে পার্টনার ভেবে এসেছে, সে আসলেই তার উপর নজর রাখা ডাক্তার। ডক্টর কৌলি এবং সিহান মিলে একটা বিশাল রোল প্লে বা নাটকের আয়োজন করেছিলেন। তারা চেয়েছিলেন টেডি তার ফ্যান্টাসি বা কল্পনার জগৎ থেকে পুরোপুরি বেরিয়ে আসুক। তারা পুরো হসপিটাল, স্টাফ, নার্স, এমনকি ফেরির ব্যবস্থাও করেছিলেন, যাতে টেডি তার এই মার্শাল হওয়ার নাটকটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারে। তাদের উদ্দেশ্য ছিল, টেডি যদি তার কল্পনার শেষ সীমানায় পৌঁছে যায়,
তাহলেই সে সত্যটা বুঝতে পারবে। তাহলে হয়তো সে সুস্থ হয়ে বাস্তবে ফিরে আসবে। আর যদি না পারে তাহলে তাকে চিরতরে লোবোটমি বা ব্রেইন অপারেশন করে শান্ত করে দেওয়া হবে। টেডি বা এন্ড্রু, সে এখন পুরোপুরি বিভ্রান্ত। তার এতদিনের বিশ্বাস আর তদন্ত সব কি মিথ্যে? রাগে আর যন্ত্রণায় সে টেবিলের উপরে থাকা একটা বন্দুক তুলে নেয়। সে সোজা ডক্টর কৌলির বুক লক্ষ্য করে গুলি চালায়। বুম শব্দ হয়, কিন্তু ডক্টর কৌলি পড়ে যান না। তার বুক থেকে কোনো রক্তও বের হয় না। তিনি শান্তভাবে দাঁড়িয়ে থাকেন। টেডি বন্দুকের দিকে তাকায়। সে বুঝতে পারে ওটা আসল বন্দুক নয়, ওটা একটা খেলনা বন্দুক। ডক্টর কৌলি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, দেখলে, তোমার কিছুই করার নেই। তোমার অস্ত্র, তোমার পার্টনার, তোমার কেস সবই মিথ্যে। এবার কি তুমি সত্যটা মনে করতে পারবে, এন্ড্রু? তোমার স্ত্রী ডলোরেস, সে কেন মারা গেছিল? তোমার বাচ্চারা, তাদের কি হয়েছিল? টেডির চোখের সামনে তখন সব কিছু ঝাপসা হয়ে আসছে। খেলনার বন্দুকটা হাত থেকে খসে পড়ে। সে মেঝেতে বসে পড়ে, আর তার মনের গভীরের অন্ধকারে লুকিয়ে রাখা সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। যেই স্মৃতি তাকে এত বছর ধরে পালিয়ে নিয়ে বেড়াচ্ছে, আজ সেটা তাকে গ্রাস করতে আসছে। এন্ড্রু লেডিসের, যাকে আমরা এতক্ষণ টেডি নামে ডাকছিলাম, হাতের খেলনা বন্দুকটা মেঝের ওপর পড়ে যায়। ডক্টর কৌলি খুব শান্ত কিন্তু দৃঢ় স্বরে তাকে বাস্তবতা মনে করানোর চেষ্টা করছেন। তিনি বলছেন, অ্যান্ড্রু, তোমাকে মনে করতেই হবে। আজ যদি তুমি সত্যটা স্বীকার না করো তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না। তোমাকে চিরতরে হারিয়ে যেতে হবে। অ্যান্ড্রুর চোখের সামনে তখন সব ঝাপসা হয়ে আসছে। তার মাথার ভিতরের তীব্র যন্ত্রণা যেন কোনো পুরনো স্মৃতির দরজা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। সে মেঝের দিকে তাকিয়ে থাকে, আর ধীরে ধীরে তার মনের গভীর অবচেতনের তালাবদ্ধ সেই অভিশপ্ত দিনটির স্মৃতি ভেসে ওঠে। সিনেমার পর্দায় আমরা দেখি এক উজ্জ্বল দিনের দৃশ্য, কিন্তু সেই উজ্জ্বলতাই অ্যান্ড্রুর জীবনের অন্ধকারতম অধ্যায়। ফ্ল্যাশব্যাক শুরু হয়। আমরা দেখি অ্যান্ড্রু লেডিস কাজ শেষ করে বাড়িতে ফিরেছে। এটা বোস্টনের কোনো অ্যাপার্টমেন্ট নয়, বরং একটা লেকের ধারে একটা সুন্দর বাড়ি। চারপাশ শান্ত, কিন্তু বাতাসে যেন এক অশুভ ইঙ্গিত দিচ্ছে। অ্যান্ড্রু বাড়িতে ঢুকে তার স্ত্রী ডলোরেসকে ডাকছে, কিন্তু বাড়িতে কেউ নেই। সে পিছনের দরজায় গিয়ে দেখে ডলোরেস লেকের পাড়ে একটা দোলনায় বসে আছে। তার পরনে একটা সুন্দর পোশাক, কিন্তু সেটা ভিজে চুপচুপে হয়ে আছে। তার চুলগুলো ভেজা, শরীর থেকে জল গড়িয়ে পড়ছে। অ্যান্ড্রু তার কাছে যায়। ডলোরেসের চাহনি উদ্ভ্রান্ত, চোখের মনি যেন স্থির হয়ে আছে। অ্যান্ড্রু তাকে জিজ্ঞাসা করে, ডলোরেস, তুমি ভিজে কেন? বাচ্চারা কোথায়? ডলোরেস খুব অদ্ভুতভাবে উত্তর দেয়, ওরা ঘুমাচ্ছে। একদম শব্দ করো না। অ্যান্ড্রু তখনও বুঝতে পারেনি কি ঘটেছে, কিন্তু তার বুকের ভেতরটা ধক করে ওঠে। সে লেকের দিকে তাকায়। শান্ত লেকের পানি টলটলে পরিষ্কার, কিন্তু সেই পানির উপর কিছু একটা ভাসছে। অ্যান্ড্রু দৌড়ে লেকের কাছে যায়। পানির উপর ভেসে থাকা রঙিন জামাগুলো দেখে তার রক্ত হিম হয়ে যায়। সে পানিতে ঝাঁপ দেয়, বরফ ঠান্ডা পানি। সে প্রথমেই একটা দেহ টেনে তোলে, তার ছোট মেয়েটা, তারপর তার ছেলেটা। অ্যান্ড্রু পাগলের মতো আর্তনাদ করতে করতে একে একে 3টা সন্তানের নিথর দেহ লেকের পানি থেকে তুলে আনে। সে তাদের বুকের উপর চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করে, মুখে মুখ দিয়ে শ্বাস দেওয়ার চেষ্টা করে। একজন বাবা হিসেবে সেই মুহূর্তের হাহাকার, সেই বাঁচানোর আকুতি এতটাই মর্মান্তিক যে দর্শক হিসেবে আপনার চোখ ভিজে উঠতে বাধ্য। সে চিৎকার করে কাঁদছে, না না, ঈশ্বর না। কিন্তু বাচ্চারা আর নড়ে ওঠে না। তাদের ছোট ছোট শরীরগুলো ঘাসের উপর পড়ে থাকে পুতুলের মতো। অ্যান্ড্রু যখন বুঝতে পারে যে তার সব শেষ হয়ে গেছে, তখন সে ডলোরেসের দিকে তাকায়। ডলোরেস তখনও সেই দোলনায় বসে আছে, মুখে এক ধরনের পাগলের হাসি। সে অ্যান্ড্রুকে বলে, ওদের গা মুছে দাও, ওরা ভিজে গেছে। চলো, ওদের ঘরে নিয়ে টেবিলে বসাই, আমরা ডিনার করব।
ডলোরেসের মস্তিষ্ক এতটাই বিকৃত হয়ে গেছে যে সে বুঝতেই পারছে না সে নিজের সন্তানদের মেরে ফেলেছে। সে এন্ড্রুকে বলে, আমরা ওদের পুতুলের মতো সাজিয়ে রাখব। এন্ড্রু তার স্ত্রীর এই অবস্থা দেখে যন্ত্রণায় কুঁকড়ে যায়। সে জানে ডলোরেস অনেক দিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিল। সে আগেও তাদের পুরনো অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে দিয়েছিল, যেটা ট্যাডি তার স্মৃতি বিকৃত করে বলেছিল যে অ্যান্ড্রু আগুন লাগিয়েছে। ডাক্তাররা তাকে বলেছিল ডলোরেসের চিকিৎসা দরকার, কিন্তু অ্যান্ড্রু তখন কথা শোনেনি। সে তার নিজের মদের নেশা আর যুদ্ধের ট্রমা নিয়েই ব্যস্ত ছিল। সে ডলোরেসকে ইগনোর করত। আজকের এই পরিণতির জন্য অ্যান্ড্রু নিজেকেই দোষী মনে করতে থাকে। ডলোরেস তখন অ্যান্ড্রুর দিকে তাকিয়ে বলে, আমাকে মুক্তি দাও, প্লিজ আমাকে মুক্তি দাও। সে অ্যান্ড্রুর পিস্তলটা দেখিয়ে ইশারা করে। অ্যান্ড্রু কাঁদতে কাঁদতে তার সার্ভিস রিভলভার বের করে। সে তার স্ত্রীকে ভালোবাসত, কিন্তু তার চোখের সামনে তার সন্তানদের হত্যাকারীকে সে সহ্য করতে পারছিল না। আবার স্ত্রীর এই উন্মাদনাও সে দেখতে পারছিল না। এক বুক হাহাকার নিয়ে অ্যান্ড্রু ডলোরেসের পেটে গুলি চালায়। গুলি খাওয়ার পর ডলোরেস যখন অ্যান্ড্রুর কোলে ঢলে পড়ছিল, তখন অ্যান্ড্রু তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। রক্ত, পানি আর চোখের পানি একাকার হয়ে যায় সেই লেকের পাড়ে। ফ্ল্যাশব্যাক শেষ হয়। অ্যান্ড্রু বর্তমানে ফিরে আসে। লাইট হাউসের ফ্লোরে বসে সে হাঁপাচ্ছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে ডক্টর কওলির দিকে তাকায় এবং অবশেষে সেই চরম সত্যটা উচ্চারণ করে, যা গত 2 বছর ধরে সে অস্বীকার করে আসছিল। সে বলে, আমি অ্যান্ড্রু লেডিস আমার স্ত্রীকে হত্যা করেছি। আর আমার স্ত্রী, সে আমার 3 সন্তানকে জলে ডুবিয়ে মেরেছে। অ্যান্ড্রু স্বীকার করে যে র্যাচেল সোল্যান্ডো নামে কেউ নেই। র্যাচেল তার মেয়ে। অ্যান্ড্রুর মেয়ের নামই র্যাচেল ছিল, আর সে নিজেকে টেডি ড্যানিয়েলস নাম দিয়ে একটা কাল্পনিক চরিত্র তৈরি করেছিল, কারণ অ্যান্ড্রু লেডিস হিসেবে বেঁচে থাকার যন্ত্রণা সে আর সহ্য করতে পারছিল না। সে তার সন্তানদের বাঁচাতে পারেনি। এই অপরাধ বোধ তাকে কুরে কুরে খাচ্ছিল। তাই সে তার মন থেকে পানি ডুবিয়ে মারার স্মৃতি মুছে ফেলেছিল এবং তার বদলে আগুন বা পুড়িয়ে মারার এক মিথ্যে গল্প তৈরি করেছিল, কারণ সে আগুন দিয়ে জলের স্মৃতিকে পুড়িয়ে ফেলতে চেয়েছিল। তার কলিজার টুকরো সন্তানরা পানিতে ডুবে মারা গেছে, তাই সে পানি সহ্য করতে পারে না। ডক্টর কওলি অস্বস্তির নিঃশ্বাস ফেলেন। তিনি এবং ডক্টর শিহান, যাকে আমরা এতক্ষণ চাক নামে চিনেছি, তারা দুজন একে অপরের দিকে তাকান। তাদের এত বড় একটা পরীক্ষা, এত বড় ঝুঁকি নেওয়া, সবই সফল হয়েছে। কওলি অ্যান্ড্রুকে বলেন, আমরা জানতাম তুমি পারবে। তুমি সুস্থ হয়েছ অ্যান্ড্রু, তুমি সত্যকে মেনে নিয়েছ। ডাক্তাররা তাকে জানান এর আগেও একবার সে সত্য মেনে নিয়েছিল, কিন্তু কিছুদিন পর সে আবারও রিগ্রেশন বা পূর্বাবস্থায় ফিরে গেছিল এবং সে আবার নিজেকে টেডি ভাবতে শুরু করেছিল। তাই ডাক্তাররা এবার শেষ চেষ্টা করলেন। কওলি তাকে সাবধান করে দেন, অ্যান্ড্রু, এটাই শেষ সুযোগ। এরপর যদি তুমি আবারও কল্পনার জগতে ফিরে যাও, যদি আবারও টেডি হয়ে যাও, তাহলে ট্রাস্টি বোর্ড আমাদের আর কোনো সুযোগ দেবে না। তখন আমাদের বাধ্য হয়ে তোমার লোবোটমি করতে হবে। লোবোটমি হলো এমন এক সার্জারি যেখানে মস্তিষ্কের সামনের অংশ কেটে দেওয়া হয়, যার ফলে মানুষ তার সমস্ত আবেগ, স্মৃতি এবং ব্যক্তিত্ব হারিয়ে এক জীবন্ত লাশে পরিণত হয়। অ্যান্ড্রু মাথা নাড়ে। সে বুঝতে পারছে। সে বলে, আমি আর ফিরে যাব না। আমি এই সত্য নিয়েই বাঁচব। দৃশ্যটি এখানেই শেষ হয় না। আমরা দেখি অ্যান্ড্রুকে আবারও ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। সে খুব শান্ত আর স্বাভাবিক আচরণ করছে। মনে হচ্ছে চিকিৎসা সফল হয়েছে। এটা মুভির শেষ দৃশ্য। এটা এমন এক দৃশ্য যা নিয়ে আজও দর্শকের মধ্যে তর্কের শেষ নেই। একটা খুব সুন্দর রোদুজ্জ্বল সকাল। ঝড় থেমে গেছে। আকাশ পরিষ্কার। হসপিটালের বাগানে রোগীরা ঘোরাফেরা করছে, কেউ কাজ করছে। হসপিটালের পাথরের সিঁড়িতে অ্যান্ড্রু বসে আছে। তার পাশে এসে বসেন ডক্টর শিহান বা চাক। তারা দুজনে পাশাপাশি বসে আছে, ঠিক যেমনটা মুভির শুরুতে ফেরিতে বা পাহাড়ের উপর বসেছিল। চাক বা ডক্টর শিহান অ্যান্ড্রুর দিকে তাকান। তিনি দেখতে চান অ্যান্ড্রু এখনো সুস্থ আছে কিনা, নাকি সে আবারও তার কল্পনার জগতে হারিয়ে গেছে। তিনি খুব সাবধানে জিজ্ঞাসা করেন, বস, কেমন আছো এখন? অবস্থা কি বুঝছো? অ্যান্ড্রু শান্তভাবে সামনে তাকায়। তারপর সে চাকের দিকে তাকায়। তার চোখে সেই পুরনো সন্দেহ, সেই একই চাহনি। সে বলে, না,
অবস্থা সুবিধার মনে হচ্ছে না, চাক। আমাদের এখান থেকে পালাতে হবে। এই দ্বীপের লোকজন খুব খারাপ। তারা আমাদের উপর নজর রাখছে। ফেরিটা কোথায় বলো তো? এই একটা কথা, চাক। এবং পালানোর কথা শুনে ডক্টর সিহানের মুখের হাসি মিলিয়ে যায়। তার চোখে গভীর হতাশা ফুটে ওঠে। সে বুঝতে পারে অ্যান্ড্রু আবার রিল্যাপস করছে। সে আবার নিজেকে টেডি ভাবতে শুরু করেছে। এত চেষ্টা, এত বড় নাটক, সব ব্যর্থ হয়েছে। অ্যান্ড্রু লেডিস নিজের মনের সত্যের ভার সহ্য করতে পারেনি। তাই সে আবারও তার নিরাপদ মিথ্যে ফ্যান্টাসিতে ফিরে গেছে। ডক্টর সিহান দূরে দাঁড়িয়ে থাকা ডক্টর কওলি এবং ওয়ার্ডেনদের দিকে তাকান। তিনি খুব সূক্ষ্মভাবে মাথা নাড়েন। এই ইশারার অর্থ, না, ও ঠিক হয়নি। ও আবারও হারিয়ে গেছে। ডক্টর কওলি হতাশ ভঙ্গিতে তাকান। ওয়ার্ডেনরা ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে আসতে থাকে। তাদের হাতে সাদা কাপড় আর সার্জিক্যাল যন্ত্রপাতি। তারা এন্ড্রুকে নিয়ে যেতে এসেছে লোবোটমি করার জন্য। এন্ড্রু বুঝতে পারে কিছু একটা ঘটতে যাচ্ছে। সে উঠে দাঁড়ানোর আগে চাককে একটা শেষ প্রশ্ন করে, আর এই প্রশ্নটাই পুরো মুভির অর্থই বদলে দেয়। এন্ড্রু চাকের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলে, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। কোনটা বেশি খারাপ, দানব হয়ে বেঁচে থাকা নাকি ভালো মানুষ হিসেবে মরে যাওয়া? এই লাইনটা শুনে ডক্টর সিহান চমকে ওঠেন। তিনি অ্যান্ড্রুর দিকে তাকান। অ্যান্ড্রু তখন উঠে দাঁড়িয়েছে এবং খুব শান্তভাবে ডক্টরদের দিকে হেঁটে যাচ্ছে। সিহান বুঝতে পারেন অ্যান্ড্রু আসলে পাগল হয়নি। অ্যান্ড্রু সব মনে রেখেছে। সে জানে সে কে। সে জানে সে তার সন্তানদের মৃত্যুর কারণ। সে তার স্ত্রীকে খুন করেছে। এই সত্য, এই অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকা তার কাছে দানব হয়ে বেঁচে থাকার মতো। সে এই যন্ত্রণা সহ্য করতে পারছে না। অন্যদিকে যদি সে লোবোটমি করায়, সে যদি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, তাহলে সে মানসিকভাবে মারা যাবে। কিন্তু সে মারা যাবে টেডি ড্যানিয়েলস হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে, একজন হিরো মার্শালের পরিচয়ে। তাই অ্যান্ড্রু জেনে শুনেই অভিনয় করছে। সে ইচ্ছে করেই নিজেকে পাগল সাজিয়েছে যাতে ডাক্তাররা তার ব্রেন অপারেশন করে দেয় এবং তাকে এই অসহ্য যন্ত্রণার স্মৃতি থেকে মুক্তি দেয়। সে স্বেচ্ছায় নিজের মস্তিষ্কের মৃত্যুকে বেছে নিচ্ছে। চাক বা ডক্টর সিহান যখন এটা বুঝতে পারেন, তখন তিনি ব্যাকুল হয়ে ডাকেন, টেডি। কিন্তু অ্যান্ড্রু আর পিছন ফিরে তাকায় না। সে ধীর পায়ে মাথা নিচু করে ওয়ার্ডেনদের সাথে হেঁটে যায়। তার হাঁটার মধ্যে কোনো ভয় নেই, আছে এক ধরনের প্রশান্তি। ক্যামেরা ধীরে ধীরে ওপরের দিকে ওঠে। আমরা দেখি বাতিঘর বা লাইট হাউসটি দাঁড়িয়ে আছে, যেখানে অ্যান্ড্রুর সব স্মৃতির অবসান ঘটবে। আর এভাবেই শেষ হয় আজকের এই অনবদ্য গল্পটা। শেষ পর্যন্ত আমরা জানলাম যে টেডি আসলেই সুস্থ ছিল, কিন্তু তার বাস্তব জীবনটাই এত বিভীষিকাময় ছিল যে সে সেটা থেকে পালানোর জন্য তার মৃত্যুকে বেছে নিল। গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানান। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।